আসসালামু আলাইকুম। দেশে বিদেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আজকের এই স্পেশাল লাইভে আমন্ত্রণ জানাই এবং ঈদ মোবারক। আপনারা আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন, কারণ আমার টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছিল, এজন্য শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে। বাট আমি এখন শুরু করতে চাই এবং আপনারা কি শুনতে পারেন কিনা, মানে আপনারা শুনেন কিনা আমার কথাবার্তা, একটু যদি আমাকে বলেন দেও বি ভেরি নাইস, কাজ এই হেল্পটা আমি এখন লাগবে আমার, কারণ একটু টেকনিক্যাল প্রবলেমে আমি আসি লাইভটা নিয়ে। শোনা যায় কিনা, সাউন্ড সিস্টেম ইজ ওকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি আগেই বলেছি যে আজকে বিষয়টা হলো পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, যে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদেরকে চুট বলেছেন। আমি বিষয় নিয়ে কথা বলতে চাই এবং আমি প্রায় 3 দিন ধরে আপনার অপেক্ষা করছি যে পররাষ্ট্রমন্ত্রী এটাকে মেকআপ করেন কিনা, মানে কিছু বলেন কিনা। আমি পোস্টও দিয়েছি যে অপেক্ষা করছি পররাষ্ট্রমন্ত্রী বলবেন যে না এটা টুইস্ট হয়ে গেছে, আমি এটা বলিনি, বা এটা আমার বলার কোন প্রশ্নই ওঠে না। ওয়াই আই সেড দ্যাট? বিকজ আমি বিশ্বাস করেছি একজন মন্ত্রী তো কেন, একজন পাগলও এই কথাগুলো বলতে পারে না। এই জন্যই আমি অপেক্ষা করেছি এবং আমি আজকে অপেক্ষা করতে করতে যখন ওনার কাছ থেকে কোনো টেস্টিমনি বা সার্টিফিকেশন আমরা পেলাম না এই কথাটার, যে উনি বলেননি, সুতরাং আমি ধরে নিয়েছি উনি এটা বলেছেন এবং এটাই উনি বলতে চেয়েছেন। কারণ অতীতের রেকর্ড, অতীতের প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করা এবং অন্যান্য বিষয় আসলে যদি আমরা প্যাটার্নটাকে ধরে নেই, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে হবে একজন মানুষ যদি বারবার একই অপরাধ করে থাকে তাহলে বুঝতে হবে সায়েন্টিফিক্যালি, আপনাকে বুঝতে হবে যে উনার এই কথা বলা বা এই অভ্যাসগত কারণ রয়েছে। কারণ একবার ভুল হতে পারে, 2বারও ভুল হতে পারে, হওয়ার স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু একের পর যদি ভুল হয় সেখানে বুঝতে হবে না উনি এটাই বিশ্বাস করেন এবং উনি বলতে চাইছেন, এবং মুখ ফুসকে যে কথাবার্তা আসে সেগুলো ওনার মনের কথা। আসুন আমি এই কথাগুলো প্রথমেই আমি আপনাদেরকে, মানে এই ভিডিওটা আমি আপনাদেরকে আবার শোনাতে চাই, উনি আসলে কি বলেছেন সেখান থেকে একটু শুনে নেই। আইন কানুন ডিটোরিয়েট করতে পারে, আর আমরা যে হারে উপরে উঠছিলাম এটা একটু স্লো হয়ে যাবে। আচ্ছা, না আমি আবার শুনি বক্তব্যটা। এই অবস্থায় আচ্ছা, কিভাবে আপনার গেইনফুলি এমপ্লয় করবে? ইতিমধ্যে আমার দেশে যথেষ্ট আনএমপ্লয়মেন্ট, আর এরা আসলে আনএমপ্লয়মেন্ট পরিমাণ পাবে। তা আমরা ঝামেলার মধ্যে আছি, অসম্ভব ঝামেলা। এতগুলো লোক আসলে আপনার যদি 10-15 লোক আসে, লাখ লোক আসে, আপনি কি করবেন? দেশে আপনার অত আসবে না, আমাদের মানুষ ম্যানেজ করে ফেলে, কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরি চামারি বেড়ে দিতে পারে, আইন কানুন ডিটোরিয়েট করতে পারে, আর আমরা যে হারে উপরে উঠছিলাম এটা একটু স্লো হয়ে যাবে। আপনি যদি এই কথাগুলো দেখেন, ওনার কথা বলার ডংটা দেখেন, উনি কিন্তু কোনো অবস্থাতে গ্যাপ রাখেননি যে চুরিচামারি বলতে বাংলাদেশে আসলে প্রবাসীরা চুরিচামারির শিকার হবে, উনি কিন্তু এই কথাগুলো বলতেন। এখন আসুন আমি ব্যাক টু লাস্ট ইয়ার আমি আপনাদেরকে নিতে চাই এই জায়গাগুলোতে, দেখেন কথা যখন বলবো, কেন আমি আগেই বলেছি আমি অপেক্ষা করেছি উনার জন্য যে উনি বলবেন না এটা মিস্টেক, এটা আমার কথাকে টুইস্ট করা হয়েছে, এই কথাটার জন্য আমি অপেক্ষা করছিলাম গতকাল থেকে এবং আজকে আমি আসলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই খালেদ মহিউদ্দিনের সাথে উনি কি বলেছেন। এই জায়গাগুলোতে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা কোনো ব্যক্তিকে বা কোনো রাজনীতিবিদ বা কোনো মন্ত্রীকে মিথ্যা তত্ত্ব বা মিথ্যা কথা বলে ওনাকে আমরা ফাঁসাতে চাই না। আসুন উনি কি বলেছিলেন এই জায়গাগুলোতে। আচ্ছা, এই জায়গাতে উনি কি বলেছিলেন? এই জায়গাতে উনি বলেছিলেন, যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু এটা ক্লিয়ার না আমি আপনাদেরকে বলি, জিজ্ঞেস করা হয়েছিল যে সৌদি আরবে যে নারী নির্যাতন হয়, মহিলা শ্রমিক নির্যাতন হয়, উনি বলেছিলেন যে না এটা 1%ও না, যা হয় এটা খুব যৎসামান্য। এই কথাটা উনি বলেছেন এবং আমার কাছে এখন আছেন। একজন মন্ত্রী হয়ে উনি কি এই কথাটা বলতে পারেন? কারণ একজন মন্ত্রীর কাছে তার নাগরিক একজনও যদি হয় সেটা মারাত্মক। আপনি যদি তার প্রমাণ দেখেন, সেটা হলো তুরস্ক। আপনি দেখেছেন যে একজন মানুষকে সুইডেন থেকে তার প্রবাসীকে সে নিয়ে গেছে তার নিজ দেশে। আমি আসছি একের পর এক। আচ্ছা, তারপরে এখন আসুন আপনার এই যে উনি কি বলেছিলেন নবাবজাদা, আমি আবার এই বিষয়টা আপনাদেরকে শোনাতে চাই। শুনে আমরা আশাটা মোটামুটি বন্ধ না করলে যিনি আসবেন তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। তো আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন এবং তারা আসলে সবাই দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে ওঠেন, তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করেন। আমাদের তো দৈন্যতা আছে। আচ্ছা, এটা তো একটা আমি এখন বলতে চাই, আমি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আগেই বলেছি যে
আমি কিন্তু মানে অপেক্ষা করেছি উনাকে বলতে, এই মন্ত্রীকে আমি দুষতে আমি অপেক্ষা করেছি অনেক সময়, যে উনি আসলে সত্যিকার অর্থে আসলে কি বলতে চেয়েছেন বা বলতে চান। উনি দেখেন, আপনি যদি বিশ্লেষণ করেন, তিনটা ঘটনা উনি করেছেন। প্রথমে বলেছেন নবাবজাদা, তারপরে প্রবাসীরা দেশে আসলে 1%ও না, অর্থাৎ 500 জন মানুষ যারা নির্যাতিত আছেন, এরা ওনার কাছে কিছুই না, আমাদের মাননীয় মন্ত্রীর কাছে, মানে ইটস নাথিং, ইটস জাস্ট এ বগাস থিং। উনি এটা বলেছেন। তারপরে উনি বলেছেন চোর, মাননীয় মন্ত্রী। এবং এখন আসি যে পররাষ্ট্রমন্ত্রী কাকে বলে। পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন মিনিস্টার ইজ মিনস যিনি বিদেশ মন্ত্রী, যিনি বিদেশের প্রবাসীর থেকে শুরু করে বিদেশের সাথে সম্পর্কটা দেখভাল করে থাকেন। এবং আনফর্চুনেটলি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে প্রবাসীরা বর্তমানে রেমিটেন্স খাতে বর্তমান এই আপনার যে এই যে $32 বিলিয়ন যে রেমিটেন্স আছে, যে রিজার্ভ আছে, তার অলমোস্ট 60% ডাইরেক্টলি যোগানদাতা এই প্রবাসীরা। এবং উনি উনাদেরকে বলেছেন চোর। আমি এই বিষয়গুলোর সিগনিফিকেন্টটাকে, উনি যে চোর বললেন আপনাদেরকে বা আমাদের প্রবাসীদেরকে, মানে কি হতে পারে এটা, দেশে বিদেশে তার প্রতিক্রিয়া কি হতে পারে। প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন যে রিসেন্টলি মানে বাংলাদেশ হচ্ছে একমাত্র কান্ট্রি যাদের যে মানুষগুলা, যে গোষ্ঠীগুলা সবার আগে তার দেশকে ফিক্স করে রাখে, তার দেশের বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে দেশটাকে আজকের এই দুর্বৃত্তায়ন এবং লুটপাটের জায়গাতেও ঠিক রেখেছে, সেই প্রবাসীদেরকে একমাত্র হচ্ছে বাংলাদেশ, যেখানে তার দেশের মানুষ এবং প্রবাসীরা এবং রাজনীতিবিদরা এক সালে তারা একটাকে গোষ্ঠী বানিয়ে দিয়েছে। ধরেন প্রবাসীরা এক ধরনের এক উপজাতি বা এই ধরনের তারা মনে করেন তারা প্রবাসীদেরকে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যারা দেশটাকে টিকিয়ে রেখেছেন আজকের এই লুটপাটের জায়গাগুলোতেও, যাদের লুটপাটের টাকাও এই প্রবাসীরা আপনার কি করে থাকেন, যোগান দিয়ে থাকেন। তাদেরকে বলা হয়েছে কি, তাদেরকে বলা হয়েছে যে তারা চোর, তারা নবাবজাদা, তারা মারা গেলে যদি 2-1 জন মারা যায়, 500 জন মারা যায়, 500 জন মারা গেল আপনার কিছুই না। দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য যে আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বিদেশ মন্ত্রী, যিনি এগুলো দেখভাল করবেন, যার দায়িত্ব হলো এই বিদেশে যারা আছে তাদের সাথে কমিউনিকেট করা এবং তাদের মানে বিদেশের সাথে কমিউনিকেশন করা এবং বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করা, এবং যারা বিদেশে আছে বাংলাদেশের মানুষ, তাদের দেখভাল এবং তাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া যে অন্যতম দায়িত্ব, সেই মন্ত্রী বলেছেন। আমি তার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এ কারণে। এবং আমি আজকে বলতে চাই, নৈতিকভাবে যদি আমরা দেখি, একের পর এক এই প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করার কারণে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সত্যিকার অর্থে আর পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন না, কেননা উনার যে দেখভালের যে দায়িত্ব বা গোষ্ঠী আছে সেটা হলো এই বিদেশিরা। কিন্তু আজকে এই কথাগুলো উনি বারবার এই জায়গাতে এসে বলেছেন। সুতরাং আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী কোনো অবস্থাতে আর পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন না। এবং এই যে প্রবাসীরা আছে, আমরা উনাকে মন্ত্রী হিসাবে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা উনাকে মানব না এবং মানা উচিত না বলে আমি অন্তত মনে করি। এখন আসুন উনার কথাতে কি হতে পারে সমস্যা। প্রথমে বলেন যে এখন থেকে কোনো প্রবাসী যদি দুটো দিক হতে পারে, দেশে এবং বিদেশে। দেশে কি, ধরেন এই যে দেশে প্রবাসীদেরকে চুর বানিয়ে দিয়েছেন এবং একটা গোষ্ঠী বানিয়ে দিয়েছেন, প্রবাসীরা প্রতিহিংসার শিকার হবে, বিভিন্ন ক্রাইমের শিকার হবে এবং প্রবাসীদেরকে কটাক্ষ করা হবে যে তোমরা চোর, তোমরা নবাবজাদা, তোমরা আমাদের দেশের জন্য প্রবলেম। এই কথা দ্বারা কি বোঝায়? এই কথা দ্বারা এটাই বোঝায় যে প্রবাসীদেরকে এখানে মানে একটা গোষ্ঠী এবং অপরাধী চক্র হিসাবে উনারা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। আমি যদি মনে করি যে উনি বলেননি, উনি কিন্তু 2 দিনের ভিতরে একবার এসে লাইভে অথবা একটা পোস্ট দিয়ে বলেননি না, আমার কথাটাকে টুইস্ট করা হয়েছে। অনেকেই সেটা নিয়ে কথা বলছেন যে না উনি এটা বলতে পারেন না, উনি এর আগে বলেছেন পিছনে। উনি তো বলেননি, আপনারা বলছেন, আপনারা হয়তো চামচামি করে সেখানে আপনারা বিশ্লেষণ করছেন, কিন্তু উনি তো এই কথাগুলো এসে বলেননি যে না এটা আমার ভুল হয়েছে, এটা আমি বলতে পারি না, মানে আমি এটা বলিনি, এটাকে টুইস্ট করা হচ্ছে। তাহলে আমরা কিভাবে ধরে নেব যে না এটা পররাষ্ট্রমন্ত্রীরা বলতে চাননি? আপনারা মাঝখান থেকে এসে যদি এটা বিশ্লেষণ করে দেন তাতে হবে না। উনি তো নিজে বলতে হবে, যেহেতু উনার উপর অভিযোগটা এসেছে, উনি বারবার এই কথাগুলা করে যাচ্ছেন। এবং এই দেশে এই যে প্রবাসীদেরকে একটা গোষ্ঠী বানিয়ে দেওয়া, অপরাধী হিসাবে প্রমাণ করা, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি মনে করি এখানে ক্লিয়ারলি রাষ্ট্রের আইন উনি ভেঙেছেন এবং উনি পররাষ্ট্রমন্ত্রী এই কারণে আর থাকতে পারেন না। এখন আসি আমি বিদেশে কি হতে পারে। বিদেশে কি হতে পারে, আমরা আমাদের যারা প্রবাসীরা আছেন, মালয়েশিয়াতে আছেন, সৌদি আরবে আছেন বা মধ্যপ্রাচ্যে যারা আছেন, এখানে একটা জিনিস বলি, সেটা হলো এখন থেকে যদি ভারতীয়রা, শ্রীলঙ্কানরা, পাকিস্তানিরা বাংলাদেশকে বলে যে তোমরা চোর, কোম্পানির মালিকরা যদি বলে তোমরা চোর, দেশ যে আছে দেশের যদি বলে তোমরা চোর, তোমাদেরকে বেতন কম দিব, এবং কিছু হলেই যদি ধরেন একজন মানুষ, অন্য দেশের একজন মানুষ কোনো কিছু চুরি করলো, সেখানে বাংলাদেশিরা সেখানে কাজ করে, তাদের উপরে আসবে, স্বাভাবিকভাবে আসবে। কেন আসবে? কারণ চোর বলে তো আপনাদের রাষ্ট্র আপনি তাদেরকে সার্টিফাইড করে দিচ্ছেন।
এই এদেরকে চুরি আপনার চুর বলে রাষ্ট্রটাই তো তাদেরকে সার্টিফাইড করে দিচ্ছে। তাহলে তারা দুই ভারতীয়রা, পাকিস্তানিরা, শ্রীলঙ্কানরা, নেপালিরা, মালদ্বীপের এরা যদি চোর বলে আমাদের বাংলাদেশিদেরকে, যারা অত্যন্ত সুনামের সাথে বিশ্বে কাজ করে দেন এবং বাংলাদেশি শ্রমিকদের একটা সুনাম সারা বিশ্বে এখনো আছে, অতীতেও ছিল, তাদেরকে যদি চোর বলেন এখন, আপনি আমাকে বলেন কি বলবেন এখন? যে তারা যদি বলে তুমি চোর বিকজ তোমার মন্ত্রী বলেছে চোর, আর এটা কি মানে প্রত্যেকটা দেশের শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া হবে না? অফকোর্স হবে। কারণ রাষ্ট্রগুলো যখন জানবে যে তার মন্ত্রী বলেছেন তার এই শ্রমিকদেরকে চোর, স্বাভাবিকভাবে তারা ওনাদেরকে এভাবে ট্রিট করবেন। মাননীয় মন্ত্রী, আপনি কি জানেন যে আপনি যে কথাগুলো বলছেন কতটা ভয়ঙ্কর, কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা আপনার এই যে আপনি ক্রাইমকে এবং এই প্রবাসীদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, এই কথাগুলো আপনি জানেন কিনা, আপনাকে কেউ বলেছে কিনা? আমি বিশ্বাস করতে চাইনি যে আপনি এই কথাটা বলতে পারেন আপনার নিজের নাগরিকের অধিকারে। তারপরে আপনি বলবেন যে না উনি বলেননি। অনেকে আছেন এখানে এসে আপনারা পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে আপনারা অ্যাডভোকেটিং করছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলতে চাই উনি কিন্তু বলেননি। আমি একটা কথা বলেছি, অপরাধ করেছি, আমি এখানে যদি আমি এসে এটাকে আবার ক্লারিফাই না করি তাহলে অন্য একজন করলে তো ইট ডাজন্ট মেক সেন্স। এটার কোনো অর্থ হয় না যে আমি এটা বলি নাই বা বলেছি। এটার ক্লিয়ারলি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু তিনবার উনি এই কথাগুলো বলেছেন, এটা ইট ইজ নট এ সায়েন্স, ইটস এ কমন সেন্স। আপনি ধরে নিতে পারেন উনি এই কথাগুলা বলার বা এটা বিশ্বাস করেন বলেই বারবার উনার মুখ থেকে এই কথাগুলো বের হয়ে আসে। খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য যে দেশের পররাষ্ট্রমন্ত্রী তার পররাষ্ট্র বিষয় এবং এদেরকে দেখভাল করার কথা, উনি তাদেরকে চোর, তাদেরকে নবাবজাদা, তাদের চরিত্রহানির এমন কোনো কথা নাই উনি বলছেন। এবং উনি যখন বললেন খালেদ মহিউদ্দিন সাহেবের প্রশ্নের উত্তরে যে 1 লক্ষ মানুষের মধ্যে যদি 500 মানুষ নির্যাতিত হয়, ইট ইজ নাথিং, মানে এটা কিছুই না। এর চেয়ে লজ্জাজনক আর ডেঞ্জারাস আর কিছু হতে পারে না। একজন মানুষও যদি নির্যাতিত হয়, উনি মন্ত্রী হিসেবে উনি বলা উচিত ছিল একজন মানুষ হলো সে আমার দেশের নাগরিক, আমি দেখবো কি হয়েছে সেখানে, আমি এটা ইনভেস্টিগেট করবো। উনি বলছেন যে 500 মানুষ যদি নির্যাতিত হয় উনি কিছুই না। এবং এটা খালেদ মহিউদ্দিন সাহেবের যে সাক্ষাৎকার নিয়েছিল অক্টোবর 2019-এ, সেখানে কিন্তু ক্লিয়ারলি উনি সেটা বলেছেন। দুর্ভাগ্যজনক বাংলাদেশের মানুষের জন্য। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি মাননীয় মন্ত্রী আপনার পররাষ্ট্রমন্ত্রী থাকার নৈতিক যে অধিকার সেটা আপনি হারিয়ে ফেলেছেন এবং আপনি সেখানে থাকতে পারেন না। কেননা একজন মন্ত্রী তার দেশের মানুষকে যদি এই গোষ্ঠীকে যারা রাষ্ট্র ব্যবস্থার এই আজকের এই ব্যবস্থা এবং অগ্রগতিতে যাদের সবচেয়ে বেশি অবদান এবং রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে এই দুর্দিনে, তাদেরকে আপনি চোর বলেন এবং আপনি আজকে 3 দিন হয়ে গেছে আপনি এসেও এখানে এটা ক্লারিফাই করছেন না যে না আমি এটা বলিনি, এটা আমি কখনোই এটা বলবো না, কারণ তারা কিভাবে চোর হবে? তাহলে আমরা ধরে নিতে পারি আপনার কথা সত্য এবং আপনি এটাই বলেছেন। তীব্র প্রতিবাদ জানাই এবং আপনার পদত্যাগ আমি আজকে এখান থেকে আমি দাবি করছি, কারণ আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন না। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি এখনো আমার এম রহমান মাসুম যে পোস্টে সেখানে আছে, আমি সিলেটি ভাষায় এই মন্ত্রীকে আমি এর আগেও আমাদের সাহিত্য মানে শুদ্ধ ভাষায় আমি উনাকে বলেছিলাম যে আপনারা কথাবার্তা বললে বাইরে আসলে বাবিদের সাথে প্র্যাকটিস করে এসে বাহিরে কথা বলবেন। মাননীয় মন্ত্রী আপনি সেটা শুনেননি, আপনি কিন্তু বারবার একের পর এক আপনি যাদেরকে আপনি দেখভাল করার কথা তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। আমি জানি না আপনার সমস্যা কোন জায়গায় প্রবাসীদের সাথে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনি একজন প্রবাসী ছিলেন, আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক, আমি জানি এখনো আপনি নাগরিক, যদিও একজন এমপি হতে গেলে আপনার নাগরিকত্ব অন্য দেশের নাগরিকত্বকে ডিনাউন্স করতে হয়, বাট আই এম শিওর বাংলাদেশের কোনো সিটিজেন বহির্বিশ্বের তারা এই কাজটা করেন না। তারা বলেন তারা করেছেন, অ্যাকচুয়ালি সেটা করেন না তারা, কারণ আপনিও ডিনাউন্স করেননি। আপনিও আবার যখন আপনার মন্ত্রিত্ব চলে যাবে এই আমেরিকাতে আপনি আবার ফিরে আসবেন। এটা মিথ্যা যে আপনারা সব বলেন সেটা আমরা জানি। আমি আজকে এই কথা বলতে চাই যে দুটো বিষয় আপনার প্রবাসীদেরকে দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়। একটা হলো দেশে তাদেরকে চোর, তাদেরকে অপরাধী এবং তাদের বিরুদ্ধে তাদের সম্পদ, অর্থাৎ আপনি তাদেরকে একটা গোষ্ঠী এবং সবচেয়ে ক্রিমিনাল গোষ্ঠী হিসেবে দাঁড় করিয়েছেন এবং বিদেশে রাষ্ট্রের কাছে, কোম্পানির কাছে, অন্যান্য জাতির কাছে আপনি তাদেরকে চোর বলেছেন। আমি আপনার নিঃশর্ত ক্ষমা চাচ্ছি যে আপনি ক্ষমা চান বাংলাদেশের প্রবাসীদের কাছে, সাথে সাথে আপনি এটা ক্লারিফাই করবেন এবং আর কখনো প্রবাসীদেরকে নিয়ে আপনি কথা বলবেন না। আর আপনার মন্ত্রিত্ব থেকে আপনার পদত্যাগ আমি চাই। এই 3টা জিনিস আমি করতে চাই। যদি আইনের শাসন হয় এবং আইনের শাসন কোনো দেশে হতো, আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি এতক্ষণ আপনার পজিশন আপনি থাকতে পারতেন না, থাকার কোনো সুযোগ আপনার সামনে ছিল না। কিন্তু যেহেতু আমরা দুর্বৃত্তায়নের রাজনীতি এবং দুর্বৃত্তদের এই দেশে বসবাস করে বাংলাদেশের মানুষ, সেখানে হয়তো আপনি থাকবেন, কারণ এই রেকর্ড এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। তবে আমি মনে করি যারা প্রবাসীরা আছেন, আমরা আপনাকে প্রত্যাখ্যান করলাম আমাদের মন্ত্রী হিসাবে, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, কারণ আপনি একবার না, আমি একবার যদি হতো আমি আপনাকে ক্ষমা করে দিতে পারতাম, আমি 2বার যদি হতো আমি আপনাকে ক্ষমা করে দিতে পারতাম। আপনি একের পর ইউ আর রিপিটেশন, আপনি বারবার রিপিট করে যাচ্ছেন একই অপরাধ। এটা দ্বারা
কমন সেন্স কি বলে, সায়েন্স কি বলে আমি আপনাদেরকে বলি। সেটা হলো কমন সেন্স বলছে একজন ব্যক্তি যদি একই অপরাধ, একই ধারার অপরাধ 2 থেকে 3 বার করে ফেলে, বিশ্বাস করতে হবে তাকে হি লিভস ইন দ্যাট, হি বিলিভ ইন দ্যাট, অ্যান্ড হি ওয়ান্টস টু স্প্রেড দ্যাট। অর্থাৎ কমন সেন্স অ্যান্ড দ্য সায়েন্স সেইং দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যদি কোনো একই জায়গায় একই ব্যক্তি দ্বারা একই সমমানের অপরাধ সংগঠিত হয়, বুঝতে হবে উনি এই অপরাধের সাথে যুক্ত এবং উনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। এটাকে টুইস্ট বলে না। সায়েন্স অ্যান্ড কমন সেন্স দুটো জিনিস আমি দেখালাম, তারপরে আসেন ফ্যাক্টস। ফ্যাক্টস তো বলছে যে আপনার প্রমাণ আছে আপনার বিরুদ্ধে, আপনি বারবার পররাষ্ট্র মানে প্রবাসীদেরকে নিয়ে এই কথাগুলো বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনাকে যেন সরিয়ে দেওয়া হয়। আমরা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, আমাদের বিদেশ মন্ত্রী হিসাবে, আমরা যারা প্রবাসী আছি আমরা উনাকে আর মানি না। উনি বিদেশ মন্ত্রী হিসাবে, বিদেশের মন্ত্রী হিসাবে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার যে নৈতিক অধিকার উনি এটা হারিয়েছেন অনেক আগেই। আজকে উনি চূড়ান্তভাবে হারালেন, কারণ উনাকে আমরা সুযোগ দিয়েছিলাম অন্ততকে 48 আওয়ার্স 72 ঘন্টা আমরা অপেক্ষা করেছি, অন্ততপক্ষে উনি যেন লাইভে এসে বলেন যে না আমার কথাটা তো টুইস্ট করা হয়েছে, আমি কথা বলতে চাইনি। আমি সেটা বিশ্বাস করিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এজন্য আমি আজকে আসলাম 3 দিন পরে। অনেকে আছেন তারা 2-3টা ভিডিও বানিয়ে ফেলেছেন মানে এই বিষয়ের উপর, কিন্তু আমি কিন্তু আজকে আসলাম 3 দিন পরে কথা বলতে। কেননা আমি বিশ্বাস করতে চাইনি যে আপনি এটা বলতে পারেন। এটা বলার মানে একজন মানুষেরা বলতে পারে সুস্থ মস্তিষ্কের, আর আমি ফরগেট অ্যাবাউট একজন মন্ত্রী এবং আপনি একজন পররাষ্ট্রমন্ত্রী, আপনি এটা বলেছেন। এ দ্বারা আপনি আমাদেরকে কলঙ্কিত করেছেন। এবং এখন এক্স্যাক্টলি এই যে দুটো জিনিস আছে, আপনি যে কথাগুলো বলেছেন বারবার রিপিট করে যাচ্ছেন, আমি তার প্রতিবাদ আগেই বলেছি জানাই, এবং আমরা প্রবাসীরা এর প্রতিবাদ আমরা করবো, এবং আপনাকে আমরা আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আর আমরা মানতে চাই না এবং আর মানবো না। কেননা আপনি বারবার একই অপরাধ করে যাচ্ছেন, প্রবাসীদেরকে আপনি চোর বানিয়ে নবাবজাদা, তারপরে 500 মানুষও যদি মারা যায় এখানে কিছুই না। দিস ইজ ননসেন্স, দিস ইজ ইগনোরেন্স, এবং আমি মনে করি এটা ক্রাইম এগেইনস্ট এক্সপেট্রেটস অর প্রবাসী। আপনি দেশে এবং বিদেশে রাষ্ট্র গোষ্ঠী দেশের মানুষকে প্রবাসীদের বিরুদ্ধে, বাংলাদেশের প্রবাসীদের বিরুদ্ধে আপনি লাগিয়ে দিয়েছেন। এটা আপনি করতে পারেন না, আপনার এই অধিকার নেই, রাষ্ট্র আপনাকে এই অধিকার দেয়নি। আমরা প্রত্যেকজন বাংলাদেশের নাগরিক, প্রত্যেক মানুষ এখানে, আমিও বাংলাদেশের নাগরিক, আমি যে দেশেই থাকি না, যে পাসপোর্টই আমি হোল্ড করি না কেন, আমার ডুয়েল সিটিজেন যদি থাকে, আমি বাংলাদেশের নাগরিক। আপনি আমাদের বিরুদ্ধে এই কথাটা বলতে পারেন না। আমি তার তীব্র প্রতিবাদ জানাই, আবারও বলছি, এবং আমি মনে করি অনতিবিলম্বে আপনি প্রবাসীদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইবেন, এবং আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে থাকার যে নৈতিক যোগ্যতা সেটা আপনার নেই, এবং কোনো অবস্থাতেই আপনার নেই। আপনি কিন্তু যেদিন আপনি মন্ত্রী হলেন আমি খুব খুশি হয়েছিলাম। আমি একজন বৃহত্তর সিলেটের মানুষ, আমি মনে করেছিলাম যে একজন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী যে যোগ্য মানুষকে সবসময় নিয়োগ দেন না 80% ক্ষেত্রে, তার প্রমাণ আপনি প্রতি ক্ষেত্রেই আপনি সেখানে রেখেছেন। আপনি এই যে করলেন এই কাজগুলা একের পর এক, এই আপনার কথার পরেই কিন্তু প্রবাসীদের প্রবেশ নিষেধ আমরা সেটা দেখেছি, মানে দোকানে এবং অন্যান্য জায়গাতে। আমাদের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি আমরা দেখেছি। সিলেটের বিয়ানীবাজারে একটা ছেলে, উনিও কিন্তু এসে এই কথাটা মানে প্রবাসীদেরকে এই কটাক্ষ এবং গালিগালাজ করেছে। আপনি উস্কে দিয়েছেন প্রবাসীদের বিরুদ্ধে মাননীয় মন্ত্রী। আমি এখান থেকে আপনাকে মানে আমরা বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো, শুধু অনুরোধ জানাবো না, আপনাকে আমরা বলবো আপনি এখান থেকে বিরত থাকবেন, এবং না হলে প্রবাসীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আপনি যেখানেই আসবেন সেখানেই আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবো, কারণ আপনি এটা করতে পারেন না। আপনি শুধু এটা করে যদি মানে স্বাভাবিকভাবে কিছু হতো না তা না, আপনি কিন্তু এই প্রবাসীদের বিরুদ্ধে মানুষকে লাগিয়ে দিয়েছেন ক্রাইম বা অপরাধ সংগঠিত করার জন্য। আমি আবারও বলছি, আজকে একজন মালয়েশিয়া থেকে আমাকে পাঠিয়েছেন, উনি পাঠিয়েছেন কি পাঠিয়েছেন আমি আপনাকে বলি। উনি বলেছেন যে আপনার, আমার কাছে এটা আছে, আমার হোয়াটসঅ্যাপে উনি পাঠিয়েছেন যে কোম্পানির মালিক নাকি বলছে যে প্রবাসী তোমরা চোর, বাংলাদেশিদেরকে সবাইকে কাজে নিয়েছে, শুধু বাংলাদেশেরকে তারা কাজে নেয়নি। আমি জানি না এটা সত্য কি মিথ্যা, বা উনি আমাকে পাঠিয়েছেন এই ভিডিওটা এখানে, এবং আমার হোয়াটসঅ্যাপে আছে। আমি একটু পরে আমার যে কমেন্টস বক্স আছে আমি সেখানে আপনাদের জন্য দেব। এটা দুঃখজনক, আমাদের জন্য এটা দুঃখজনক। এবং পররাষ্ট্রমন্ত্রীকে আবারও বলছি, আপনার একবার মানুষ ভুল করে, এক্স্যাক্টলি আমি এই কথাটা বলতে চাই, ধরেন একবার যদি আপনি ভুল করেন অফকোর্স ক্ষমা করা যায়, একজন মানুষ, we are human being, we can make a mistake, but বারবার যদি আপনি রিপিট করেন ধরে নিতে হবে। আমি আবারও বলছি, আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিতে চাই, একজন ব্যক্তি রিপিট করছে এই কথাগুলো, একজন ব্যক্তি যদি একই জিনিস, একটা অপরাধ যদি একই মানুষ দ্বারা একই জায়গায় একইভাবে একই গোষ্ঠীর বিরুদ্ধে বারবার করে থাকে, এটাকে মিস্টেক বলে না, এটা হচ্ছে পরিকল্পিত অপরাধ, এটা হচ্ছে কমন সেন্স। সায়েন্স একই কথা বলছে বারবার,
সায়েন্স এবং কমন সেন্স এবং ফ্যাক্টস, এই তিনটা জিনিস যদি আপনি বিশ্লেষণ করেন, কোনো অবস্থাতে আপনি পররাষ্ট্রমন্ত্রীকে এখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই লেডিস এন্ড জেন্টলম্যান। তাই আমি আজকে আপনাদেরকে আবারও বলতে চাই, যারা এখানে আছেন, আমরা সুর তুলব পররাষ্ট্রমন্ত্রী। তারপরে কিছুদিন আগে দেখেন সরকার কি করেছে, দুর্ভাগ্যজনক। একজন মহিলা আপনার লাইভে এসে মানে প্রবাসীদেরকে নিয়ে কি খারাপ ভাষা ইউজ করলো, গালিগালাজ করলো। আপনারা এই মহিলাকে যদি সে পাগল হয়ে থাকে, তাকে কি জিজ্ঞাসাবাদ করেছেন? তাকে কি গ্রেপ্তার করেছেন? আপনারা তাকে কি গ্রেপ্তার করেছেন? তাকে জিজ্ঞেস করেছেন এই কথাটা আপনি কেন বললেন? আপনারা সেটা করেননি। মানে আপনারা লিগালি প্রবাসীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি আপনাদের সাথে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এই ডিল আপনাদের সাথে এই বিষয়টা মোকাবেলা করা উচিত। কারণ যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স এবং রেসপন্সিবিলিটি থাকতো প্রবাসীদের প্রতি, এই মহিলাকে নিশ্চয়ই, যদি পাগল হয়ে থাকে, আমি বলছি যদি পাগল হয়ে থাকে, নিশ্চয়ই আপনারা তাকে গ্রেপ্তার করতেন অথবা তাকে জিজ্ঞাসাবাদ করতেন যে কেন আপনি এই কথাগুলো বললেন। ঠিক আছে, কিন্তু আপনারা তো সেটা করেননি। আপনারা সেটা করেননি। এর মানে কি? এর মানে হলো আপনারা প্রবাসীদের বিরুদ্ধে এই অপরাধগুলোকে উস্কে দিচ্ছেন এবং আপনারা এই অপরাধগুলোকে জায়েজ করে নিচ্ছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনাদের দুজনকেই বলতে চাই, আপনারা প্রবাসীদের বিরুদ্ধে এই যে রিপিট ক্রাইম করে যাচ্ছেন এবং মানুষ তাদের পিছনে আপনারা লাগিয়ে দিচ্ছেন, এরা যখন অপরাধের শিকার হবে, যদি কোনো প্রবাসী এই কারণে তার কাজ যায়, কোনো অপরাধের শিকার হয়, আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী আপনাকে এই দায়িত্ব নিতে হবে। এটার জন্য আপনি দায়ী, এটার জন্য অন্য কেউ দায়ী না। আজকে বললাম যে মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে, সে বলছে যে ভাই আমাদের কোম্পানিতে বলছে তোমরা চোর, তোমাদের মন্ত্রী বলেছে তোমরা চোর, এবং তাদেরকে নাকি সবচেয়ে বেশি এখন চেকিং করা হচ্ছে বাংলাদেশিদেরকে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি এটা খুবই দুঃখজনক এবং এটা হবে। আমি এর উদাহরণ দিই আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার মনির হোসেন। সেটা হলো যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু করোনা ভাইরাসকে চাইনিজ ভাইরাস বলছেন। যেদিন থেকে উনি চাইনিজ ভাইরাস বলছেন, বিশ্বাস করেন চাইনিজদের, এশিয়ান পার্টিকুলারলি চায়না, হংকং, থাইল্যান্ড, ফিলিপিন্স, এই ধরনের মানে চেহারা যত মানুষ আছে তাদের বিরুদ্ধে মানে এদেশে ক্রাইম এবং অপরাধ সবচেয়ে বেশি সংগঠিত হয়েছে। অর্থাৎ চাইনিজকে দেখলেই বলা হয় আপনি করোনা ভাইরাস, এটা সেটা, এবং অনেক ঘটনা, এবং তাদের বিরুদ্ধে ক্রাইম অলমোস্ট 90% বেড়ে গেছে এই মানে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাগুলো বলার কারণে। এবং আপনি যেটা বললেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এটার কারণে যদি আমাদের প্রবাসীদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ সংগঠিত হয় পৃথিবীর কোনো জায়গায়, এই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনার নেওয়া উচিত। আমি মনে করি আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, কারণ আমি বিশ্বাস করি এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হবে। পার্টিকুলারলি অন্য দেশের যারা আছেন, আমাদের পার্শ্ববর্তী দেশের, তারা বলবে, তারা এই কোম্পানির মালিকদেরকে, বিদেশিদেরকে বলবে, লোক তাদের মন্ত্রী বলছে তারা চোর, তাদের মন্ত্রী বলতে তারা চোর এবং তারা সার্টিফাইড চোর। এই কথাগুলোর অনেক ঝগড়াঝাটি হবে, অনেক বিশৃঙ্খলা হতে পারে প্রবাসীদের মধ্যে যারা যেখানে আছেন। এজন্য আমি বলি যে আমি আপনাকে পররাষ্ট্রমন্ত্রী, আমি বলবো যে আমার দাবি আপনার প্রবাসীদের পক্ষ থেকে আপনি কোনোভাবেই নৈতিকভাবে আপনার পদে থাকতে পারেন না, থাকার কোনো সুযোগ অন্তত আমি দেখি না। আর আপনাকে আমরা প্রবাসীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনাকে আমরা আমাদের মন্ত্রী মানি না যতক্ষণ পর্যন্ত আপনি নিঃশর্তভাবে প্রবাসীদের কাছে এসে ক্ষমা না চাইবেন। আমরা আপনাকে এই মন্ত্রী মানি না। কারণ আপনি মন্ত্রী থাকার, প্রবাসী মন্ত্রী অর্থাৎ বিদেশের মন্ত্রী বা বৈদেশিক মন্ত্রী থাকার যে নৈতিক যোগ্যতা, মানে নৈতিক আচরণ আপনার মধ্যে কোনোটাই নেই, এবং এর জন্য আমি মনে করি আপনি পদত্যাগ করা উচিত। আমরা আপনাকে একজন লিখছেন, ডিয়ার ব্রাদার, এভরি সেন্টেন্স ইজ সেন্সেবল, থ্যাঙ্কস টু গুড অ্যাডভাইস। না, একজন বলছি যে এখানে দুটো ক্রাইমের জন্য আপনি উৎসাহিত করে যাচ্ছেন, দেশে এবং বিদেশে। বিদেশে যদি, আবারও বলছি, এই প্রবাসীরা এখন নানান নিগৃহীত এবং নির্যাতনের শিকার হবে, এই ক্ষেত্রে এই দায়িত্বটা পররাষ্ট্রমন্ত্রী আপনাকে নিতে হবে। এবং আমি লজ্জিত একজন সিলেটি হিসাবে যে বারবার আপনি এই অপরাধগুলো করে যাচ্ছেন। আমি জানি না আপনার সমস্যা কি, আমার ওয়ালে এখনো আছে। আমি সিলেটি ভাষায়, সাহিত্যিক ভাষায়, শুদ্ধ ভাষায় যাই পারি আমি সেই হিসাবে আমি বলেছি আপনাকে যেন প্র্যাকটিস করে আসতে, দেশে বাবিদের সাথে কথা বলে আসতে, আপনাকে আর আমাদের পরিকল্পনা মন্ত্রীকে। কিন্তু আপনারা সেটা শুনিনি, আপনারা একের পর এক উস্কে দিচ্ছেন প্রবাসীর বিরুদ্ধে মানুষকে এবং ক্রাইম। আজকে যদি একজন প্রবাসী দেশে যায়, তার বাড়িতে আক্রমণ হয়, তার সম্পদ লুটপাট হয়, তাকে নির্যাতন করা হয়, তার বিরুদ্ধে ছাদাবাজি করা হয়, বলবে যে আপনারা চোর, এইটা বলতে পারে, প্রশাসনও তারা একই আচরণের শিকার হবে। এই জন্য আমি বলি, এই অপরাধের, যদি কেউ অপরাধের শিকার হয়, এটার জন্য আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি দায়ী, এটা আমি মনে করি। একজন বলতেন একমত লোক দরকার, আচ্ছা নিলয় সরকার, কথা ঠিক। তারপরে জুতা মারবেন সুযোগ পেলে, না, এখানে জুতা মারার সুযোগ না, এটা একটা রেকলেস, এটা একটা মারাত্মক অপরাধ প্রবাসীদের সাথে উনি করেছেন।
আমি মনে করি উনাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। আমি অপেক্ষা করেছি 3 দিন যে উনি কি বলেন কিনা এসে, যে না এটা তো আমার কথা না, এটা তো টুইস্ট করা আছে। এখন অনেকে এটা মানে আপনি দেখেছি আরো অন্য কয়েকজন লিখেছেন না পররাষ্ট্রমন্ত্রী আগে পিছে এইগুলো বলেছেন, কিন্তু যে ব্যক্তি বলেছে তাকে তো বলতে হবে নিজে এসে যে না আমার কথাটা টুইস্ট করা আছে। কারণ আমি বিশ্বাস করিনি পররাষ্ট্রমন্ত্রী এটা বলতে পারেন, একজন পাগলও এটা বলতে পারে। আর পররাষ্ট্রমন্ত্রী তো মানে অনেক দূরে, কিন্তু আমরা দেখলাম যে আজকে 3 দিন 72 ঘন্টা হয়েছে, উনি কিন্তু বলেননি যে না আমি সরি আমার কথাটা টুইস্ট করা আছে, আমি এটা বলার প্রয়োজন নেই, এটা আমার মানুষ, আমি কেন বলবো এই কথাগুলো। উনি এসে বলেননি, এটা হলো ইরেসপন্সিবিলিটি। বলেছেন আপনি দেখাচ্ছেন যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে টুইস্ট হচ্ছে, সবাই কথাবার্তা বলছেন, কেন আপনি আসলেন না? কেন এসে আপনি বলতে পারেন না কতটা ইরেসপন্সিবল এবং দায়িত্ব কাণ্ডহীন মন্ত্রী এবং রাজনীতিবিদ আপনারা? তার সহজেই প্রমাণ আপনি এখানে রেখেছেন মাননীয় মন্ত্রী। 72 ঘন্টা আমরা অপেক্ষা করেছি, আমি অপেক্ষা করেছি। অনেকেই ভিডিও বানিয়েছেন, অনেকেই কথাবার্তা বলেছেন আপনার বিরুদ্ধে। আমি এটা বিশ্বাস করতে চাইনি যে না একজন মন্ত্রী এই কথাটা বলতে পারে, একজন পাগলও বলতে পারে, সেটাই বিশ্বাস করিনি। আর মন্ত্রী তো অনেক দূরে, কিন্তু আপনি সেটা বলেননি। আপনি লাইভে এসে তো বলতে পারতেন যে না এটা তো আমার কথা টুইস্ট করা আছে, এটা কিভাবে সম্ভব যে আমি তাদেরকে পাগল বলবো? আর যেহেতু আপনি একের পর এক কথা বলে যাচ্ছেন প্রবাসীদের কারণে, এবং কমন সেন্স, ফ্যাক্টস এন্ড সায়েন্স সবকিছু সাজেস্ট করতেছে যে আপনি বিশ্বাস করেন এবং প্রবাসীদেরকে আপনি একটা আপনার দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনি প্রতিপক্ষ ভাবছেন। আদারওয়াইজ এই কাজটা আপনি করতে পারতেন না, আপনি বলতে পারতেন না প্রবাসীদেরকে নিয়ে। কারণ ইউ রিপিটিং অ্যাগেন এন্ড অ্যাগেন, বারবার আপনি বলে যাচ্ছেন একই কথা। এর মানে হচ্ছে আপনি প্রবাসীদেরকে ভালো পান না, তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে গোষ্ঠী এবং তাদেরকে আপনি মনে করেন মানুষই মনে করেন না। তার প্রমাণ আমি আপনাকে দিই। তার প্রমাণ হলো আপনি খালেদ মহিউদ্দিন ভাইয়ের মানে জায়গাতে এই ইন্টারভিউতে আপনি বলেছেন যদি 1 লক্ষ মানুষের মধ্যে 500 মানুষ নির্যাতিত হয়, ইটস নাথিং, ইট ইজ আনবিলিভেবল মাননীয় মন্ত্রী, ইট ইজ বিয়ন্ড বিলিভ, ইট ইজ আনএক্সেপ্টেবল যে আপনি এটা বলতে পারেন না। কারণ আপনার উচিত ছিল একজন বাংলাদেশে যদি কোথাও নির্যাতিত হয় রাষ্ট্র তার রিসোর্স নিয়োগ করবে, সেখানে রাষ্ট্র তাকে আপনার কি করবে, এই আপনার রেস্কিউ করবে। কিন্তু আপনি বলেছেন 500 ইজ নাথিং বাট এ বগাস থিং, এটা কিছুই না। এতটা ইরেসপন্সিবল এবং কমন সেন্সলেস হলে এবং আপনি মন্ত্রী হয়েছেন, তাও পররাষ্ট্রমন্ত্রী, এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য বলে আমি মনে করি। এবং যারা আমরা প্রবাসীরা আছি তার জন্য আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, এবং আমি এটা মেনে নিতে পারছি না। আমি এর জন্যই আমি মনে করি ইন টার্মস অফ মোরালিটি, ইন টার্মস অফ অ্যাকসেপ্টেন্স, আপনার পদত্যাগ করা উচিত এই জায়গা থেকে। আপনি এখানে আর থাকতে পারেন না। পররাষ্ট্রমন্ত্রী থাকার যে নৈতিক যোগ্যতা সেটা আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন, এজন্য আপনার পদত্যাগ করা উচিত। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবারও বলছি, এখন আজকে যারা প্রবাসী আছেন যারা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা একটা সংগঠনের ঘোষণা দিয়েছিলাম, এজন্যই আমি সংগঠন করার কথা, আমি আপনার সংগঠনের প্রয়োজনীয়তা, প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়া, একটা জায়গায় আসা, এই কথাগুলো আমি বারবার রিপিট করে যাচ্ছি যে আমাদের একটা জায়গায় আসা উচিত। আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে 18-19-এও প্রবাসীরা আপনার প্রায় $18 বিলিয়ন রিজার্ভ হচ্ছে, 32 বিলিয়ন ডলার, তার মধ্যে $18 বিলিয়ন শুধু পাঠিয়েছেন প্রবাসীরা। এবং এটা এই যে প্রবাসীরা যে টাকাটা পাঠিয়েছেন একদম নিখুঁত, এখানে কোনো ভেজাল নেই। কিন্তু আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, তারা যদি 20 বিলিয়নও নিয়ে আসেন, এলসি খোলা এবং আবার টাকা পাঠানো, তারপর কাঁচামালের হিসাব, তারপরে ব্যাংক থেকে লোন নেওয়া, প্রণোদনা, সবকিছু যদি হিসাব করি, প্রবাসীদের সাথে কোনো অবস্থাতে কোনো খাত মেলে না। এবং সেই প্রবাসীদেরকে বারবার আঘাত করা হয়, লজ্জাজনক, দুঃখজনক। এবং আমি এটা মনে করি এটা ডেঞ্জারাস প্রবাসীদের জন্য, এবং ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট প্রবাসী। এই কথাগুলো বলতে চাই। আপনি দেখেন, এবং আজকে এই যে করোনা কালেও যখন সারা বিশ্ব কাঁপছে, সেখানেও তারা অলরেডি মানে প্রায় 12,000 কোটি টাকার মতো তারা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। আজকে এই প্রবাসীদেরকে নিয়ে ওনারা থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল, যেখানে লাইভে এসে প্রবাসীদেরকে ধন্যবাদ দিবেন, সেটা না দিয়ে আপনারা তাদের বিরুদ্ধে ক্রাইম করার জন্য মানুষকে উৎসাহিত করে যাচ্ছেন প্রতিনিয়তই। আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে 5,000 কোটি টাকা দিয়েছেন, 72,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। কত টাকা পাবে প্রবাসীরা? একটা টাকাও নেই। কল্যাণ তহবিল আছে, সেখানেও আপনারা দেখেন। আপনার এরপরে আর একটা কথা বলি, আপনারা বলছিলেন যে 5,000 টাকা করে দিবেন যারা কুয়েত প্রবাসী আসলো, তাদেরকে আপনারা অনেকেই পাননি টাকাগুলা। এই প্রবাসীদের বিরুদ্ধে আপনাদের এই অবস্থানটা কেন আমি জানি না। কারণ এই দেশটা টিকিয়ে রেখেছে যারা, তাদের বিরুদ্ধে আপনাদের এত অপরাধ কেন? তাদের নিয়ে এত সমস্যা আপনাদের কেন? এটা আমি বুঝতে পারলাম না। মানে পৃথিবীর ভারতের দিকে তাকান না কেন? আপনারা নেপালের দিকে তাকান না কেন? তারা তো তাদের এদেরকে সোনার মানে ডিম পাড়া হাঁস মনে করে, আপনারা তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছেন কেন? প্রবাসীদেরকে আপনারা একটা গোষ্ঠী বানিয়ে দিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক মাননীয় মন্ত্রী। আমি আপনাকে বলি যে আপনি অনতিবিলম্বে
আমি মনে করি যে আপনি এসে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, প্রবাসীদের কাছে। এই কথাগুলো আপনি বলেছেন, আপনার বলা উচিত ছিল, কারণ এখন তো আপনাকে ক্ষমা চাইতে হবে। এখন এসে বললে হবে না যে না আমার কথা টুইস্ট করা আছে, কারণ এই 2-3 দিন আপনি বলেননি, সেটা আমরা ধরে নেব যে আপনি এটা বলেছেন, যেহেতু আপনি এটা রিপিট করেননি। এবং এটার যে কি বলে যেটাকে আমরা বলি যে এটাকে ক্লারিফাই করা যে না আমি এটা বলিনি, আপনি সেটা করেননি। আচ্ছা, এখন আমি বলি যে এই জন্যই আমরা প্রবাসী সংগঠনের যৌক্তিকতা আমরা বলেছি এবং তুলে ধরেছি। তো আপনারা যারা আমাদের সংগঠনের, আমরা রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ সংগঠনের নাম দিলাম আজকে আমি। এই রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ হচ্ছে আমাদের বর্তমান যে সংগঠন আমরা ঘোষণা করব, সেই সংগঠনের নাম। আমি আশা করি আপনারা সেখানে থাকবেন। আমরা এগুলো নিয়ে কাজ করব এবং কাজ করতে চাই সব জায়গাগুলোতে। এবং আপনার রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশে আমরা 2-1 দিনের ভিতরে আমরা মানে লঞ্চ করব এবং আপনাদের সামনে সবকিছু নিয়ে আসতেছি, আপনারা সেখানে থাকবেন। এবং আরও একটা কথা বলি, প্রবাসী সংগঠন শুধুমাত্র প্রবাসীরাই চালাবেন। প্রবাসী সংগঠন দেশে বসে কেউ চালাতে পারেন না, চালানোর তার সুযোগ নেই, কারণ প্রবাসীদের সমস্যা শুধুমাত্র প্রবাসীরাই বুঝবেন। আজকে যে উনি বলেছেন প্রবাসীরা সব চোর, একজন ব্যক্তি যে বাংলাদেশে বসে আছে তার গাতে লাগবে না, লাগবে আমার গাতে, বিকজ আই লিভ ইন অ্যাব্রড, প্রবাসী আমি বসবাস করি। সুতরাং এই যে দুঃখ এবং বেদনা অনুভব করার জায়গা শুধুমাত্র বিদেশে যারা আছে প্রবাসী তারাই করতে পারেন। দেশে কোনো গোষ্ঠী বা ব্যক্তি, কোনো সেলিব্রিটি প্রবাসীদের কিনে ব্যবসা এবং এই দুর্নীতি এবং সিন্ডিকেট করার সুযোগ আমরা আর দেব না, দেওয়া উচিত নয়। যারা এখন এই যে 2.5 অর্থাৎ 2.5K অর্থাৎ 2,500 পিপুল যারা এখন আপনারা লাইনে আছেন, আমি আপনাদেরকে বলি প্রবাসী সংগঠন যেই করুক বিদেশে বসে করতে হবে। প্রবাসী সংগঠন হতে হবে বিদেশ ভিত্তিক, দেশভিত্তিক কোনো প্রবাসী সংগঠন হতে পারে না, হওয়া উচিত নয়। যদি হয় সেটা দান্দা এবং সেটা আমি মনে করি অসৎ উদ্দেশ্যে করা এবং অসৎ উদ্দেশ্যে এটা চালানোর প্রক্রিয়া। তাই প্রবাসী সংগঠনের নামে কোনো সংগঠনে কখনোই টাকা দিবেন না, কারণ প্রবাসী সংগঠন চলতে গেলে বাংলাদেশের কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। যদি বাংলাদেশে বসে তারা সমস্যার সমাধান করতে পারত, তাহলে যে মহিলা গালিগালাজ করেছে প্রবাসীদেরকে তাকে গ্রেফতার করা হতো। এবং আজকে যে প্রবাসী মন্ত্রী যে কথাটা বলেছেন, এই কথাটা উনি বলতে পারতেন না। নো তানিম ভাই, এটা আমি আপনাকে বলি, আমি এখানে লিখে দিচ্ছি, আমাদের সংগঠনের নাম রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। এটা আমার দেওয়া নাম না, এটা আপনারা দিয়েছেন। আমি নাম আহ্বান করেছিলাম, আপনারা সবাই এখানে এই নামটা চুজ করেছেন, এই জন্যই আমি এটা দিচ্ছি, আমি এখানে লিখে দিই। আমি আপনাকে নামটা দিচ্ছি এখানে, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, আমি লিখে দেই। তো আপনারা একটু শেয়ার করবেন, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, এই হচ্ছে আমাদের সংগঠনের নাম। এবং রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, ইয়াস, সবচেয়ে বেশি ভোট পড়েছে এই নামে, এর জন্য আমি পিন, ইয়াস, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, এই হলো আমাদের সংগঠনের নাম। এটার আপনারা এই সংগঠনে যুক্ত হবেন যারা প্রবাসে আছেন। উই ওয়ান্ট টু ওয়ার্ক, আগেই বলেছি প্রবাসীদেরকে নিয়ে যদি কেউ সংগঠন করতে চায় তাকে প্রবাসে বসবাস করতে হবে, তাকে বাংলাদেশে বসে সংগঠন করলে হবে না। এবং এটা আমি মনে করি এটা কোনো যৌক্তিকতা নেই। যারা কখনোই আপনি জীবনে কখনো প্লেনে উঠেননি, তাহলে প্রবাসের টাকার, প্রবাসের সমস্যা, প্রবাসের যে টাকার মর্যাদা অথবা মর্যাদাহানিতা সবকিছু, এটার কোনো মূল্য আপনি বুঝবেন না। সুতরাং যারা প্রবাসীরা আছেন, যে যেখানে আছেন, আগেই বলেছি যেই সংগঠন করুক, প্রবাসীদের সংগঠন প্রবাস ভিত্তিক হতে হবে। ওমর শরীফ, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, আগে বলি ফাইটার্স মিনস এটা প্লুরাল শব্দ, অর্থাৎ সবাইকে আমরা জয়েন করেছি। এবং এই শব্দটা রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, ইয়াস, আমি কিন্তু দেইনি, এটা আমি দেইনি, এটা সবচেয়ে বেশি ভোট পড়েছে এই নামে। আমি আগেই বলেছি আমরা যে সংগঠন করতে চাই সেই সংগঠন হবে গণতান্ত্রিক, সবার মতামতের ভিত্তিতে। এজ এ রেজাল্ট এটা আমি মাসুম দেইনি, আপনারা দিয়েছেন, আপনারা সবাই এটাকে নাম দিয়েছেন বলেই কিন্তু আমি এটাকে চুজ করেছি। সবচেয়ে বেশি ভোট পড়েছে এই নামে, নাইস নেম। আপনারা নাম সম্বন্ধে আপনারা কমেন্ট করতে থাকেন, আমি দেখি আপনারা এই বিষয়টাকে কিভাবে নেন। আপনারা বলেন নামটা কেমন হলো, আমি দেইনি, ছিলাম, আছি, থাকবো। থ্যাংক ইউ সমান রকিব, খুবই সুন্দর নাম, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। এই নামটার সাথে আবেগ, অনুভূতি সবকিছু জড়িয়ে আছে আমাদের যারা প্রবাসে আমরা বসবাস করি। সুতরাং এই নামটা আপনারা যারা দিয়েছেন, আমি কারা এই নাম দিয়েছিলেন, আমি এটা নিয়েও আমি একদিন লাইভ করব এবং এটা ইট ইজ অন রেকর্ড যে যারা এই নামটা দিয়েছিলেন আপনারা। বাংলাতে যদি আমরা বলি এর হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, ইজ এন্ড সিম্পল। আমি ইংলিশ দিয়েছি কেননা বিদেশি মানুষের সাথে যদি কখনো কাজ করি আমাদের সংগঠন নিয়ে,
এটা যেন তারা নামটা যেন তারা বলতে পারে ইজিলি যে না এটা এই নামটা রেমিটেন্স যোদ্ধা বলতে তাদের সমস্যা। ভাই আমি এই সংগঠনের আচ্ছা কি বলছেন আমি আপনাদেরকে শুনি। সুতরাং আপনারা কমেন্ট করতে থাকুন প্লিজ, থ্রো ইউর কমেন্টস অন দিস নেম। যারা যারা দিয়েছিলেন নামটা কেমন হলো আপনাকে বলি, যে কোন কিছু পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যায় যে কোন সময়। আপনারা নামটা ভালো লেগেছে কিনা আমাকে আপনারা একটু জানান। আচ্ছা বলেছেন সুন্দর নেম, থ্যাংক ইউ। আচ্ছা যারা যারা এখানে আছেন আপনারা বলেছেন আপনারা আমাকে এটার নামটা যে দিলাম নাইস নেম চৌধুরী তালিম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আর যারা যারা আছেন আমাকে বলেন এই নামটা কেমন হলো। The Remittance Fighters of Bangladesh who proposed the name. Now Ali Mahmood, yes, there are plenty of people, many people, not one single person or name who suggested this name, Remittance Fighter of Bangladesh. Yes, Jawal Afsar bhai, thank you. বাংলাতে যার নাম হলো রেমিটেন্স যোদ্ধা, এবং আমি ইংলিশে রেখেছি এজন্যই যেন সবাই বিদেশের যারা আছেন, যেহেতু বিদেশে নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদেরকে এটা নিয়ে, এজন্যই আমি এই নামটা চুজ করেছি। I have chosen this name. It's not I have chosen this name. I just picked the name in turn and according to the votes that you have actually voted for this name, and just I took the name from that. আমি সবকিছু দেখে কারণ সবচেয়ে বেশি ভোট পড়েছে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ এই নামে। সো আশা করি আপনারা এই সংগঠনের সাথে থাকবেন। আমরা কাজ করতে যাচ্ছি, আমরা শীঘ্রই আমরা অনেক হিসাব নিকাশ করে যাচ্ছি আসলে সত্যিকার অর্থেই। উই হ্যাভ টু আর দ্য রেমিটেন্স হেল্পার্স অফ বাংলাদেশ বাবুল চৌধুরী, না আমরা রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমরা দিয়েছি এটা। সুতরাং ইয়াস ওয়ান্ডারফুল নেম, লাভলু বলেছেন পারফেক্ট নেম, থ্যাংক ইউ সো মাচ। যারা বলছেন যে নামটা আপনাদের পছন্দ হয়েছে কিনা, সুতরাং এই নামেই আমাদের সংগঠন আত্মপ্রকাশ করবে। আমি আপনাকে বলি করেছে অলরেডি, আমরা শুধু মানে অফিসিয়ালি আমরা এটা আপনার ডিক্লেয়ার করব। নিশ্চয়ই আপনারা সবাই থাকবেন এবং এই রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের সাথে যুক্ত থাকবেন। যে কেউ যদি প্রবাসীদেরকে নিয়ে সংগঠন করে, আমি আবার বলছি থাকবেন আপনারা, তবে আপনারা যুগ যুগ ধরে প্রবাসীরা অনেক সিন্ডিকেট, দুর্নীতি, নির্যাতনের শিকার হয়েছেন। কোনো ব্যক্তিকে কখনো প্রবাসী আপনার কাজের জন্য টাকা দিবেন না, কেন কোনো পরিবর্তন সেখানে তারা কেউ টাকার যারা নিবে তার পরিবর্তন করতে পারবেন না, করার কোনো সুযোগ নেই। RFB অ্যাবসলিউটলি দ্যাটস আ সংক্ষেপে নেম হচ্ছে RFB। উনি আপনার আমাদের যে বাইটা বললেন দি অর্গানাইজেশন অনলি USA or other country all around across the world। আচ্ছা নাম ঠিক আছে, আমি সৌদি প্রবাসী আপনাদের সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর নাম, রফিক বাই সৌদি, পারফেক্ট নেম। আপনারা আমাকে বলেন নামটা যদি সুন্দর হয় এটা জানিয়ে দেন আমাদেরকে, কারণ কমেন্ট করে তাহলে আমরা বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ যারা বলছেন যে অনেক সুন্দর নাম হয়েছে। জাভেদ ভাই ওয়েলকাম, আপনি একটা কমেন্ট দিবেন। আচ্ছা এই সংগঠন শুধু আমেরিকা থেকে হবে না আরো অন্যান্য, এই সংগঠন সারা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর প্রবাসীদের জন্য সংগঠন। আমরা চেষ্টা করব এটা আমেরিকাতে বেশি কাজ হবে, এর জন্যই বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের জন্য, এবং ইট উইল বি রেজিস্টার্ড এজ এ চ্যারিটি অর্গানাইজেশন এন্ড নন প্রফিট অর্গানাইজেশন ইন দি ইউনাইটেড স্টেটস। সো এর জন্যই, বাট এটা হচ্ছে সারা পৃথিবীর রেমিটেন্স ফাইটার্স যারা প্রবাসী আছেন তাদের জন্য এই সংগঠন, এই সংগঠনের উদ্যোক্তা যারা আমরা আছি এটার জন্যই আমরা নিয়েছি এটা। সুতরাং আপনারা থাকবেন। আর RFB সংক্ষেপে RFB, দিস ইজ দ্য নেম অফ আওয়ার অর্গানাইজেশন। আজকে আমি ডিক্লেয়ার দিলাম রেমিটেন্স যোদ্ধা, এক্স্যাক্টলি এটা বাংলা অর্থ হলো রেমিটেন্স যোদ্ধা, আর ইংরেজি হলো রেমিটেন্স ফাইটার্স অফ, এটা প্লুরাল শব্দ ফাইটার্স, শুধু ফাইটার বললে হবে না, ফাইটার্স, বিকজ অল অফ আস, এটা প্লুরাল শব্দ। সুতরাং এই নামটা দিয়েছি। আপনারা এখন পর্যন্ত কেউ বলেননি যে নামটা সঠিক, একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগেছে কিনা, নামটা কি কেমন হয়েছে। কারণ এই নামটা কিন্তু আমি রাখিনি, আগেই বলেছি, কারণ আমি এই জায়গাতে কোনো ধরনের ওয়ান ম্যান শো দিতে চাই না, দেওয়ার সুযোগও নেই। কারণ রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ ইজ ভেরি লং নেম, হ্যাঁ লং নেম, বাট RFB, কারণ এর চেয়ে আপনি বাংলাতে গেলেও এর চেয়ে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ তিন ওয়ার্ডের নিচে, তিনটা ওয়ার্ডের নিচে তো আপনি নাম নিতে পারবেন। আপনি কি নেবেন? আপনি যদি আপনার নামও দেখেন, আমি যদি ফর এক্সাম্পল এম রহমান মাসো, আমার 3টা ওয়ার্ড, তাহলে এর মানে কি 3টা ওয়ার্ডে যদি বেশি হতো তাহলে বলতে পারি আমরা না ঠিক আছে, কিন্তু 3টা ওয়ার্ড দিয়ে যে কোন নাম হতে পারে এটা অ্যাকসেপ্টেবল। আমি মনে হয় এটা একটা মডেস্ট আপনার প্যাটার্নস অফ নেম, সো ইট শুড বি অলরাইট ফর এভরিওয়ান। RFB সংক্ষেপে আমরা যাকে বলবো RFB। আর আপনারা যারা, আমরা এটা ব্যাপক পরিকল্পনা আছে, আমি আগেই বলি যে ধরেন এই নামটা আমরা সংগঠনটাকে ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যে কোন দলের আপনি হন, যে কোন গোষ্ঠীর হন, যে কোন ধর্ম বা বর্ণের আপনি হন, প্লিজ মেক শিওর ইউ কিপ ইন টাচ উইথ আস। দিস ইজ অর্গানাইজেশন
it will only work for you, not for any political party, not for any particular religion, for all of us. আমি আপনাকে আজকে বলে দিতে চাই, ফর অল অফ আস, সবার জন্য এই প্রতিষ্ঠান কাজ করবে। সুতরাং আমি আপনাদেরকে I welcome all of you on board to Remittance Fighters of Bangladesh, the organization for Probashi or expatriates or immigrants, Bangladeshi immigrants. So make sure আপনারা সবাই এই সংগঠনের সাথে যুক্ত হবেন এবং এই সংগঠনকে আপনাদের engagement, involvement only can make it successful. Without your engagement and involvement, it cannot be successful and it wouldn't be succeeded. সুতরাং আমি এটাই বলতে চাই, আপনারা সবাই এখানে থাকবেন। যেই সংগঠন করুক বিদেশ থেকে, যদি প্রবাসী সংগঠন বিদেশে থেকে করে, আপনারা থাকবেন। প্রবাসী সংগঠন দেশ বাংলাদেশ বেশ হতে পারে না, এরা কিছু করতে পারবে না। কেননা প্রবাসীদেরকে নবাবজাদা বলার পরে আপনার যে আঘাত লেগেছে বুকে, আপনার যে ইজ্জতে আঘাত লেগেছে, আপনার যে ইগোতে আঘাত লেগেছে, ওটা যারা দেশে আছে নেবেন, আমার আত্মীয় স্বজন যারা, তাদেরও লাগবে না, সেটা শুধু লাগবে আমার। বিকজ আই লিভ ইন অ্যাব্রোড, আই লিভ ইন প্রবাসে। এই জন্য বলছি যে প্রবাসী সংগঠন দেশভিত্তিক কখনোই হতে পারে না, হওয়ার কোনো সুযোগ সেখানে নেই, শুধুমাত্র বিদেশ হবে। আর প্রবাসী সংগঠন করলে কেউ যদি টাকা চায়, চাঁদা চায়, ডোন্ট গিভ ইট টু দেম। কেননা তারা চাঁদা এবং টাকা নিয়ে আপনাদের জন্য কিছু করতে পারবে না, কিছু করার সুযোগ নেই। হ্যাঁ, আনুষঙ্গিক কিছু খরচ যদি লাগে সেটা আলাদা জিনিস, কিন্তু মানে এসে যদি আমি চাঁদাবাজি শুরু করে দিই, না আমাকে টাকা দিতে হবে, ওয়াই আই হ্যাভ টু গিভ ইউ মানি ফর হোয়াট? আপনারা কি করতে পারেন? আপনারা তো এখানে করতে পারবেন না। প্রবাসীরা যদি কোনো অধিকার আদায় করতে পারে, প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাস থেকে করতে পারবে। আর কোন জায়গা থেকে অধিকার আদায় করা প্রবাসীদের জন্য সম্ভব না। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ আনরিয়ালিস্টিক অ্যান্ড ইট ইজ রাইট টু বি অনেস্ট অ্যাজ আ ননসেন্স যে এক্সপেট্রিয়েটস ইউনিয়ন ইজ দ্য বেস্ট নেম। আমি আপনাকে বলি, সুতরাং আপনারা সাথে থাকবেন এবং এই সংগঠনকে এগিয়ে নিতে আপনারা যা করার প্রয়োজন আপনারা করবেন। টাকা পয়সার প্রয়োজন না, শুধু আপনাদের সমর্থন, মৌখিক সমর্থন, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন এবং আপনারা সেগুলো করবেন। আমরা আগেই বলেছি, আমরা চেষ্টা করবো এটাকে নন বিতর্কিত মানুষদেরকে নিতে এবং আপনারা চেষ্টা করবো যে অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে এগুলো করতে। আর আমি আবারও বলি, এই সংগঠন দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রিপ্রেজেন্ট করবে। এই প্রমিস আমি আপনাদের কাছে আজকে করতে চাই। যদি না হয় সেখানে নিশ্চয়ই আপনারা আঙ্গুল তুলে কথা বলতে পারবেন, এই সুযোগ তো আপনাদের নিশ্চয়ই আছে। এবং আমি যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সর্বজনের মতামতকে আমি বিশ্বাস করি, লেডিস এন্ড জেন্টলম্যান, সুতরাং আপনাকে বুঝতে হবে যে এখানে আপনাদের সবার মতামত প্রতিফলিত হবে। আপনাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করার কল্পে যত কাজ করতে হয় আমরা করতে পারবো। এবং আমি আপনাকে বলি যে এই সংগঠনের স্লোগান হবে উই ক্যান চেঞ্জ। জাভেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। উই ক্যান ফাইট, উই ক্যান চেঞ্জ। ইয়াস, উই ক্যান চেঞ্জ, উই বিলিভ ইন চেঞ্জ। এই কথাগুলো স্লোগান দিয়ে আমরা প্রবাসের আপনার যে সংগঠনটা রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন, সমর্থন দিবেন, যে ধরনের সমর্থন আপনাদের প্রয়োজন আছে সেই ধরনের সমর্থন দিবেন। আপনারা, আমি আগেই বলেছি, টাকা পয়সা কোনো লেনদেন এখানে নেই, শুধুমাত্র টাকা পয়সার বাইরে যত ধরনের সাপোর্টস আছে, we want it, we expect it from you, and you have to, because this is your organization. It will only represent you, not any other political party, not any other particular gosti or religion, anything else. It is for Probashi, it is for expatriates, it is for all Bangladeshi immigrants, it is for everyone. সুতরাং আপনারা, আমি বিশ্বাস করি লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সেখানে থাকবেন। আমরা এবং আপনাদের কোনো সাজেশন, কোনো কমিটমেন্ট, কোনো আইডিয়াস, কোনো ধরনের কিছু মনে হয়, কোনো ইভেন আপনি বলতে পারেন যে আমার আই হ্যাভ এ লোগো, নাইস লোগো, দিস ওয়ান ইস লোগো ইজ অলরেডি রেডি, বাট আপনি যদি মনে করেন যে না, আমি মনে করি এই জায়গাতে, আমি মনে করি ওয়েবসাইটটা এভাবে হওয়া উচিত, আমি মনে করি গ্রুপটা এভাবে হওয়া উচিত, আমি মনে করি পেজটা এভাবে হওয়া উচিত, প্লিজ ডোন্ট হেজিটেট to let me know to the other member of this organization, which is we will disclose their names pretty soon. So আপনারা সেখানে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের should be published soon. It's going to be published pretty soon, within 2 to 3 days. আমি আপনাকে বলতে চাই, এটা একটা যেহেতু অনেক হিসাব নিকাশ সেখানে হচ্ছে, কথাবার্তা আমরা চালাচ্ছি, আমরা কারা কারা থাকবেন, কারা কারা থাকবেন না, কেন থাকবেন না, কেন থাকা উচিত, এই বিষয়গুলো হচ্ছে। ধরেন এখানে কিন্তু কার কোন পজিশন, কে কতটুকু সেলিব্রিটি, এটা আমরা দেখছি না। আমরা দেখছি মানে অ্যাকসেপ্টেবিলিটি এবং থাকার ইচ্ছা কতটুকু আছে, কাজ করার ইচ্ছা কতটুকু আছে। শুধু নাম দিলেই হবে না, যদি কাজ করতে চান প্রবাসীদের জন্য, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ডাজন্ট ম্যাটার। তারপরে আমরা আপনারা প্রত্যেকটা দেশে দেশে আমরা সেটা অর্গানাইজ করে দেব, আপনারা সেখানে থাকবেন। আগেই বলেছি, কোনো ব্যক্তির, কোনো সেলিব্রিটির নাম এবং নাম নিয়ে
তার ব্রান্ড নিয়ে কখনো প্রবাসীদের অধিকার মানে মানে রক্ষিত হবে না, হওয়ার কোনো সুযোগ সেখানে নেই। আবারও বলছি, প্রবাসীদের অধিকার শুধুমাত্র প্রবাসীদের ঐক্য থেকে প্রবাসীদের অধিকার রক্ষা হতে পারে, প্রবাসীদের জন্য হতে পারে। প্রবাসী আইন চাই বলে অনেকেই বলছেন, ইয়াস প্রবাসী আইন চাই, এই কথাটা আমার লাইভে প্রথম বলা হয়েছিল 4 সপ্তাহ আগে, আমি আপনাকে বলছি। এবং যে বলছিলেন এটা আমার কাছে আছে, আমি ওনার নামটা প্রকাশ করবো যেদিন আমরা এই কথাগুলো বলবো। সুতরাং লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ স্টে উইথ আস। আর যাবার আগে আরও একটা কথা বলি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি আপনার পদত্যাগ চাই, আপনার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাই, শুধু এই জন্যই যে আপনি প্রবাসীদেরকে হেয় করেছেন। আজকের এই দেশটা যাদের অক্লান্ত পরিশ্রমের উপর এই দেশটা টিকে আছে, তাদেরকে আপনি অপমানিত করেছেন বারবার। আপনার নিঃশর্ত আমরা ক্ষমা চাচ্ছি আপনার কাছ থেকে। যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মন্ত্রী হন, প্রবাসীদের মন্ত্রী হন, মানে পররাষ্ট্রমন্ত্রী মানেই আসলে প্রবাসীদের মন্ত্রী, আমি যদি বলি, যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী একজন আছেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এগুলো দেখভাল করে থাকেন বিদেশে কোনো কিছু হলে, প্রবাসীদের সমস্যা সুবিধা অসুবিধা। সুতরাং আপনি ক্ষমা চাইবেন এবং আপনি নিশ্চয়ই এই বিষয়টা ব্যাখ্যা করবেন যে আপনি কেন এই কথাগুলো বারবার বলছেন, এবং আপনি উস্কে দিচ্ছেন বাংলাদেশের তথাকথিত যারা আছে, যারা যুগ যুগ ধরে প্রবাসীদেরকে সিন্ডিকেট এর ভিতরে রেখে প্রবাসীদেরকে নাজেহাল নির্যাতন করে যাচ্ছে তাদেরকে। এবং আজকে বিদেশেও আপনি চোর বলার কারণে দেশের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশের মানুষ প্রবাসীদেরকে কটূক্তি করবে, এবং অলরেডি শুরু হয়েছে আজকে মালয়েশিয়া থেকে। আমি তার প্রতিবাদ জানাই এবং আপনার পদত্যাগ দাবি করছি মাননীয় মন্ত্রী। আর প্রবাসীদের যে আইন চাই, সেটা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগেই বলেছি, অনেকে বলতে পারে আমরা কি করতে পারবো। আপনার প্রবাসীরা অনেক কিছু করতে পারবেন, তবে আপনাদেরকে যে জায়গাতে মানে করতে হবে, আপনাদেরকে একটা জায়গায় আসতে হবে, আওয়াজ এক জায়গা থেকে তুলতে হবে। বিচ্ছিন্নভাবে আওয়াজ তুললে আপনি পারবেন না, এবং এটা প্রবাসীদের সমস্যা, প্রবাসীরাই এটা করবেন, দেশে বসে কেউ করতে পারবেন না। যারা মনে করেন দেশে বসে প্রবাসীদের সমস্যার সমাধান করবেন, ইটস ফেক, এটা আইওয়াশ, এটা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এটা করা হয়েছে, এবং আমি বিশ্বাস করি এই জায়গাগুলোতে। সুতরাং আমি আপনাদেরকে বলছি, প্রবাসীরা আপনারা পার্টিকুলারলি মালয়েশিয়া, ইউএই, সৌদি, আপনারা অনেক সহজ সরল, অনেক লেখাপড়া কম জানা অনেক আছে, আপনারা খুব সহজে বিভ্রান্তিতে পড়ে যান, এবং যুগের পর যুগ আপনারা বিভ্রান্তিতে পড়ে আমরা ছিলেন। সুতরাং বুঝতে হবে আজকের একটা জায়গাতে এসে কাউকে সুযোগ দেওয়া যাবে না। আর একটা জিনিস কখনোই করা যাবে না, সেটা কি, আপনার সমস্যার জন্য যে কোন সংগঠন হয়েছে তাকে টাকা দিতে হবে, দিলে আমার সমস্যার সমাধান করে দেবে, ইট ইজ ইম্পসিবল। এটা রাষ্ট্র ব্যবস্থা থেকে আসতে হবে। রাষ্ট্র ব্যবস্থা থেকে কিভাবে আসবে সেটা আমরা আপনাকে বলছি, যখন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো, প্রবাসে বসে আমরা যখন টাইট করবো অনেক কিছু, ইট ইজ পসিবল। তারা শুনতে বাধ্য, এবং এই সরকারের মধ্যে অনেকে আছেন যারা এই কথাগুলো শুনেন এবং মনে করেন এই সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত। আমি আপনাকে বলি, ইভেন আমি সেদিন ইসরাফিল সাহেবের সাথে যখন লাইভে ছিলাম, উনিও স্বীকার করেছেন, আপনি দেখবেন ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, উনি নিজেও স্বীকার করেছেন না এই জায়গাগুলোতে আমাদের হাত দেওয়া উচিত। আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত। এর মানে কি, এই সরকারের মধ্যেও ভালো মানুষ আছে যারা মনে করেন এই সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত, নো লেটার দেন সুনার, আমি আপনাকে বলছি। সুতরাং সুনার দেন লেটার এটা হওয়া উচিত, এবং তারা এটা বিশ্বাস করেন। যদি আমরা একটা জায়গায়, আমি আগেই বলছি, যদি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাই, ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হবে, এবং আমরা উই ক্যান ডু সামথিং। দ্যাটস হোয়াট উই আর coming with this organization, and we need your supports at the same time. যে কেউ প্রবাসী থেকে যদি সংগঠন করে, সাপোর্ট দেন, নো প্রবলেম। শুধু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। আর আমরা আছি, আমরা আপনাদের সমর্থন, অফকোর্স আমরা, আপনারাই বলেছেন, আমরা সেটা আশা করি। আমরা ওয়েবসাইট দেব, আমরা গ্রুপ দিব, সেখানে আপনারা সংযুক্ত হবেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন আপনারা তুলবেন। আমরা এখান থেকে আমেরিকা থেকে এটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আমরা রেজিস্টার করবো, তারপর চ্যারিটি হিসাবে এটাকে অর্গানাইজ করা, রেজিস্টার করার চেষ্টা করব, যেন অন্ততপক্ষে এটার আওয়াজ যে কোন জায়গা থেকে যদি উঠে, অন্ততপক্ষে যেন মানুষ মনে করে না সামথিং কিছু একটা এসে। আচ্ছা, গো হ্যাড, এক্স্যাক্টলি। তো সবাইকে বলবেন, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, এটা আপনাদের প্রাণের নেম, ভালোবাসার নাম, রেমিটেন্স ফাইটার্স। আমি এই শব্দটা কে প্রথম উচ্চারণ করেছিলেন, আই ডোন্ট নো, আমি জানি না, মৌলানা ডক্টর মিজানুর রহমান আজারি করেছিলেন না আর কেউ করেছিলেন, যেই করে থাকেন না কেন, ধন্যবাদ সেই নামের জন্য। এবং এই নামটা আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম, এই নামটাই থাকবে এই সংগঠনের। আমি আজকে আপনাকে বললাম, সো মেক শিওর ইউ গাইজ প্লিজ সাপোর্ট দিস অর্গানাইজেশন, ইটস কামিং আপ উইদিন 2 to 3 days, এবং আমরা আপনাদেরকে জানাবো। আগেই বলেছি, ইটস ভার্চুয়ালি আমরা অনেক কাজ করতে পারবো। সংগঠনের সাথে থাকবেন, সেখানে আপনাদের কোনো সাজেশন, পরামর্শ সবাইকে বলবেন। রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ is coming up, is already declared, and it will work for you, only for you.
এখানে কোনোভাবেই আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো অবস্থাতেই, যত টাকা পয়সার লেনদেন এখানে নেই। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধতা, আপনাদের অংশগ্রহণ, সেখানে আপনাদের অধিকারগুলোকে আমরা নিশ্চয়ই সর্বোচ্চ লেভেলে পৌঁছে দিতে পারবো। উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাম এট দ্য সেম টাইম। আর অনেকে বিভ্রান্ত ছড়াতে পারেন, এটা সেটা, ডোন্ট বিলিভ দ্যাম। কারণ এই ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ বানচাল করার এবং ডাইভার্ট করার একটা গোষ্ঠী প্রতিনিয়ত কাজ করেছে এই 2 থেকে 3 সপ্তাহ। আমি দেখেছি আমার নিজের চোখে, আমি কালকেও দেখেছি, প্রতিদিন দেখছি। সুতরাং সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনারা প্লিজ, আমরা গ্রুপ রেডি করে দেব, কুইকলি গ্রুপে ইনভলভ হবেন। তারপর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সেখানে আপনাদের আমি ডিটেইলস, আই উইল টু বি অনেস্ট লে আউট এভরিথিং ফর ইউ গাইজ। মেক শিওর your connection, your involvement, participation, it is always much needed, and it's important to make it successful organization and work for you and take your rights out from those forces or গোষ্ঠী। সুতরাং থাকবেন, সবাইকে বলবেন রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। যাবার আগে আমি আরো একটা কথা বলে যেতে চাই, সেটা হলো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, 1.5 কোটি প্রবাসী, আমি জানি না আপনার সমস্যা কি, এদেরকে আপনি অপমানিত করেছেন। আমি বিশ্বাস করি আপনি এটা যদি মানুষ হয়ে থাকেন আপনি, এবং লেখাপড়া করেছেন আপনি, যদি ন্যূনতম কমন সেন্স থাকে, আপনার রেসপন্সিবিলিটি থাকে, আপনি এসে বলবেন আমি এই কথাটা বলিনি, আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্তত এই কথাটা আপনি ক্লারিফাই করবেন। সাথে সাথে আপনাকে বলি, আপনি রিপিট করার কারণে, রিপিটেশনের জন্য 3 বার আমি আপনার পদত্যাগ চাই, এবং আমার নৈতিক জায়গা থেকে আমি আপনার পদত্যাগ চাই। এবং আপনি নৈতিকতার দিক থেকে গেলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি মানে পররাষ্ট্রমন্ত্রী আর থাকতে পারেন না, কারণ আপনার থাকার এই যোগ্যতা বা নৈতিকতা আপনার নেই বলে আমি বিশ্বাস করি। কেননা আপনি 3 বার প্রবাসীদের বিরুদ্ধে আপনি অপরাধে যুক্ত, এবং বিভিন্ন দেশ, রাষ্ট্র, গোষ্ঠী, দেশের মানুষকে প্রবাসীদের এবং দেশে প্রবাসীদের বিরুদ্ধে আপনি লাগিয়ে দিয়েছেন এবং উস্কানি দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে। সুতরাং যদি ভবিষ্যতে কোনো মানুষ কোনো হয়রানির শিকার হয় এই কারণে, কোনো দেশে, কোনো কোম্পানিতে, উইচ ইজ অলরেডি স্টার্টেড ইন মালয়েশিয়া, এটার জন্য আপনি দায়ী। আমি আজকে আপনাকে বলে গেলাম। ইরাক থেকে আসি, অফকোর্স থাকবেন, আমি আবারও বলছি, সবাই থাকবেন, সবাই এখানে আসবেন। আপনাদের পার্টিসিপেশন ছাড়া এটা হবে না। ইট ইজ নট পসিবল, ইটস নট মাই অর্গানাইজেশন। এটা আমি কিছুই করবো না এখানে, আমি শুধু কিছু জিনিস সৃষ্টি করে দিয়ে যাবো, আপনারা এগুলো চালাবেন, আপনারা এগুলো পরিচালনা করবেন একটা জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়। আমি আবারও বলছি, আমাদের যে এক্স্যাক্টলি আমাদের যে নামটা বা অর্গানাইজেশন হবে, এটা এমনভাবে সিস্টেম করা হবে যেন আপনাদের অংশগ্রহণ এবং অধিকার এবং ক্ষমতা এখানে পর্যবেসিত হয়। এটা ওয়ান ম্যান শো না, একজন ব্যক্তি আসলাম এসে আমি সংগঠনের মালিক। নো, দ্যাটস নট what I did or I'm going to do। এর জন্য আমি নাম আহ্বান করেছি। আমি কিন্তু নাম রাখলে চাইলে এই নামই রাখতে পারতাম, এটা আমার মাথার মধ্যে ছিল, কিন্তু আপনারা বেশি ভোট দিয়েছেন বলেই এই নামটা আমি রেখেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি সবাইকে, প্রবাসী যারা আছেন, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের এই প্রবাসের সংগঠন একমাত্র সংগঠন যা নিরপেক্ষ, ট্রান্সপারেন্স এবং সবচেয়ে শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। যুক্তরাষ্ট্র থেকে আমরা শুরু করলাম, সারা বিশ্বের জন্য বিভিন্ন দেশের পার্টিসিপেশন আপনারা করবেন, এগুলো আপনারাই নেবেন কিভাবে করবেন। I welcome all of you, all expatriates, প্রবাসী যারা আছেন এই সংগঠন আপনাদের সংগঠন, এই সংগঠন আপনাদের জন্য কাজ করবে। আমি ব্যস্ত মানুষ, ব্যস্ত হয়ে যাব আমার কাজকর্ম নিয়ে, কিন্তু আমি সংগঠনকে এমনভাবে দিয়ে যাব যেন আপনারা এই কাজ সংগঠনে আপনারা এই কাজগুলো করতে পারেন আপনাদের অধিকার, সুবিধা, অসুবিধার জন্য। আমি সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং তার পদত্যাগ দাবি করছি। এই পর্যায়ে নিশ্চয়ই উনি আসবেন, এসে নিঃশর্ত ক্ষমা চাইবেন প্রবাসীদেরকে হেয় প্রতিপন্ন করার কারণে। আপনারা যে যেখানে আছেন সেখানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ অর্গানাইজেশন আমরা ঠিক করেছি, নাম আপনারা ঠিক করেছেন। এই সংগঠনের সাথে থাকবেন, সবাইকে বলে দিবেন 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের সংগঠন ইনশাল্লাহ নিউজিল্যান্ড থেকে ফজল, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আরো নিশ্চয়ই মানুষ আছেন অবশ্যই, তবে আপনিও যোগাযোগ করবেন। আমরা চাই প্রত্যেকটা জায়গায় যেন এটা পৌঁছে যায়। আবারও বলছি, বিভ্রান্তি মানুষের মানে যারা প্রপাগান্ডা ছড়ায়, এদের কথা, কারণ এরা কখনো কিছু করতে পারেনি। এই 40 বছর, 50 বছর, 12 বছর এই সরকারের কোনো কাজ হয়নি। আমরা হাত দিয়েছি, আমরা দেখতে চাই কোন জায়গায় যায় সেটা, আমরা চেষ্টা করতে চাই। উই মে বি ফেল বা উইল ট্রাই আওয়ার বেস্ট উইথ হার্ট অ্যান্ড সোল। আমি আজকে বলে যাচ্ছি, ভালো ভালো মানুষ সেখানে থাকবেন, আপনাদের প্রিয় মানুষগুলা, এরাই পরিচালনা করবেন, এরাই থাকবেন। সুতরাং আমি আপনাকে বলি, এই সংগঠনের সাথে থাকবেন। সংগঠন যদি টিকে থাকে, আপনাদের অধিকার টিকে যাবে। আমি বারবার বলছি। আর আমরা যদি কোনো সংগঠন টিকাতে পারি না, আর আমরা কাছ থেকে যদি আপনারা প্রতারিত হন,
কোনো প্রবাসী সংগঠনকে পৃথিবী আর কখনো বিশ্বাস করবেন না। আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই ক্লিয়ার কাট ওয়েতে যে এই কথাটা আমি আপনাদের সামনে বললাম, এবং সবাইকে বলবেন এটা যেন সংঘবদ্ধ। যেই প্রবাসী সংগঠন করুক, টাকা পয়সা না দিয়ে তার সাথে ইনভলভ থাকবেন আপনি, যেই করুক। আমি বারবার বলছি, আমি বলতে পারি না আর কারোর সাথে থাকবেন না, শুধু আমাদের সাথে নো। তবে আমরা কাজ করব, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো ডিফারেন্ট ওয়েতে কাজ করা, সুতরাং নিশ্চয়ই সময় লাগতে পারে কিছু, তবে উই উইল ওয়ার্ক আওয়ার লেভেল বেস্ট টু বি অনেস্ট। সর্বোচ্চ চেষ্টা করব এদেশ বিদেশ সব দেশের এবং এই সরকারের মানুষের সাথে কাজ করার। এবং আবার বলে যেতে চাই, দিস ইজ নট এ কম্পিটিটর টু দ্য গভর্নমেন্ট, দিস ইজ এ পার্টনার অর্গানাইজেশন টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য পিপল অফ অন বিহাফ অফ এক্সপেট্রিয়েটস অর প্রবাসী। এটা বুঝবেন, প্রবাসীরা এই সংগঠন সরকারের মানে প্রতিদ্বন্দ্বী না, সরকারের পার্টনার। উই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ পার্টনার অফ দ্য গভর্নমেন্ট অন বিহাফ অফ প্রবাসী। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই তত্ত্বটা বুঝার চেষ্টা করবেন এবং এটা বুঝবেন নিশ্চয়ই আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা প্রবাসে যেখানে আছেন। আবারও বলি, করোনা থেকে বেঁচে থাকবেন। বিশ্বাস করবেন না গভর্নমেন্টকে, না করোনা সব শেষ, ছেড়ে দিয়েছি, ওপেন করেছে, মার্কেটে যেতে হবে। যদি আপনাদের যারা মধ্যপ্রাচ্যে থাকেন, পার্টিকুলারলি এক রুমে 10 জন 15 জন, একজনও যদি হয়ে যায়, এখানে সর্বনাশ হয়ে যাবে সারা রুমের। আই নো দ্যাট, আই ওয়ার্ক ইন হেলথ কেয়ার সেক্টর। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো লাইফের এই মুহূর্তে করোনা থেকে বেঁচে থাকা, অর্থাৎ বেঁচে থাকা। এটা যদি ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, ভবিষ্যতে আর বড় ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি বেঁচে না থাকেন, আপনার ইনভেস্টমেন্ট হবে না, কোনো কিছুই হবে না আর আপনার। সো ধৈর্য সহকারে মোকাবেলা করবেন, ইনশাল্লাহ এই সমস্যাটা চলে যাবে খুব শীঘ্রই। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও মন্ত্রী পদত্যাগ চাচ্ছি নিঃশর্তভাবে। উনি ক্ষমা চাইবেন প্রবাসীদের কাছে। প্রবাসীদের বিরুদ্ধে দেশ বিদেশের বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার জন্য আমি তার তীব্র নিন্দা জানাই। ভালো থাকবেন আপনারা এবং যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, প্লিজ স্টে উইথ রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ। আমাদের সাথে থাকবেন এবং প্রবাসীদের অধিকার আদায়ে আপনারা সাহায্য করবেন। উই ক্যান চেঞ্জ, উই উইল ফাইট ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ।